2022 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইতিমধ্যে কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। অনেক স্কুলে 13 তারিখ থেকে কিংবা আবার অনেক স্কুলে 14 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এই টেস্ট পরীক্ষা কিন্তু শেষ করতে হবে 24শে ডিসেম্বরের আগে পর্যন্ত। তো আজকের এই ভিডিওতে তোমাদের ভৌত বিজ্ঞানের রাসায়নিক গণনা এবং গ্যাসের আচরণ অধ্যায়ের যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে এবং যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে এবং কিভাবে একই কোশ্চেনের অন্য অন্য ধরনের অঙ্ক দিতে পারে একটা ফর্মুলার উপর বেস করে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যাদের হাতে মনে করো কম সময় আছে তোমরা কি করবে, ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে 1.25x ফরওয়ার্ড করে তোমরা দেখতে পারো কিন্তু, তবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু অনেক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, গ্যাসের আচরণ অধ্যায় থেকে প্রথম যে কোশ্চেনটা আছে, কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 এটিএম চাপে 410 মিলিলিটার আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। আর এর মান দেওয়া আছে 0.082 লিটার এটিএম এককে দেওয়া আছে। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, যে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলোকে নোট ডাউন করতে হবে। দেখো, কোনো গ্যাসের 1 গ্রাম, তো 1 গ্রামকে আমরা কি দ্বারা লিখি, W = 1 গ্রাম লিখলাম। তারপর দেখো 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, অর্থাৎ টির মান দেওয়া আছে 7 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে যদি আমি কেলভিনে করি, কি করতে হবে, তাহলে কেলভিনে করলে টি = হবে 7 + 273, মানে হবে 300 কেলভিন। তারপর দেখো 2 এটিএম চাপে, অর্থাৎ পি = দেওয়া আছে 2 এটিএম, 2 এটিএম যে চাপ দেওয়া আছে। তারপর দেখো 410 মিলিলিটার আয়তন অধিকার করে, অর্থাৎ ভি = কত, 410 মিলিলিটার। তাহলে এটাকে লিটারে করলে কি হবে, 410 × 10⁻³ লিটার। ব্যাস, এই ডেটাগুলো পেয়ে গেছি। আর দেওয়া আছে একটা আর এর মান। এই আর এর মান যে দেওয়া আছে, এই আর এর মান যে দেওয়া আছে সেটা কত, 0.082 লিটার এটিএম এককে দেওয়া আছে। গ্যাসটির মোলার ভর, দেখো মোলার ভর নির্ণয়ের ফর্মুলা কি, আমরা জানি পিভি = nRT। এইবার এন এর জায়গায় আমরা লিখতে পারি W/mRT, যেখানে এম হলো মোলার ভর। তাহলে এম সমান কি হয়ে যাবে, এম সমান হবে WRT বাই নিচে পিভি। তো এইবার এই ফর্মুলাতে সমস্ত মানগুলো বসিয়ে দাও। W সমান কত, 1, আর সমান কত, 0.082, 0.082 ইন্টু টি মানে কত, যেটা কেলভিনে বেরিয়েছে, এটা 300কে 300 বসিয়ে দাও, বাই পিভি, পি মানে কত, 2, ইন্টু ভি মানে কত, 410 × 10⁻³ 410 × 10⁻³ ব্যাস, এইটাকে কাটাকাটি করো। দেখো 1 লিখলাম না, আর 0.082 × 300, আর নিচে যে 10⁻³ ছিল উপরে চলে গেল, 10⁻³ হয়ে গেল। এইবার দেখো নিচে 2 × 410, এই যে 0.082 দশমিকটা আছে এইটাকে তুলে দিয়ে নিচে 10⁻³ করলাম। তাহলে উপরে 10⁻³, নিচে 10⁻³ কেটে গেল, এই 0 কেটে গেল, 41, 2 82 হলো, 2 কেটে গেল, তাহলে থাকছে পড়ে কত, 30। এটাই হলো কি না গ্যাসটির মোলার ভর। তারপরের প্রশ্নটা দেখো, বলছে এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 সেমি কিউ আয়তন অধিকার করে। কত চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসটি 300 সেমি কিউ আয়তন অধিকার করবে। তো একই রকম ডেটাগুলো তোমাদের লিখতে হবে। দেখো এসটিপিতে, এই যে এসটিপি কথাটা বলেছে, এসটিপি কথাটা বলেই কিন্তু অনেক কিছু বোঝাতে চেয়েছে। এসটিপির পুরো নাম কি, আমরা জানি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। মানে এই এসটিপির একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে এবং নির্দিষ্ট প্রেশার আছে। সেই এসটিপির যে টেম্পারেচার আর প্রেশার সেটা কত, এসটিপির টেম্পারেচারটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে হলো 273 কেলভিন, এবং প্রেশার যেটা চাপ, সেই চাপটা কত না 1 ATM। তার মানে এই এসটিপিটা বলে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে না 273 কেলভিন উষ্ণতা
আর হচ্ছে 1 ATM, এই দুটো কথা কিন্তু এখানে বোঝাতে চেয়েছে। যদি এসটিপির জায়গায় এনটিপি বলতো, মানে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সেখানে টেম্পারেচারটা কি হতো এনটিপির জায়গায়, এনটিপিতে নর্মাল টেম্পারেচার অর্থাৎ টি যেটা হতো সেটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রেশার যেটা হতো সেটা 1 অ্যাটমসফেরিক প্রেশার বা 1 ATM প্রেশার। তো যেহেতু এনটিপি বলেনি আমাদের, এটা এনটিপি নিয়ে আলোচনা নয়, তবুও প্রসঙ্গক্রমে এটা বলে দিলাম যে এসটিপি থাকতে পারে বা এনটিপিও থাকতে পারে। এইবার দেখো বলছে এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 27 সেমিকিউ আয়তন অধিকার করে। তাহলে এসটিপির যে টেম্পারেচার সেটা কি টি মানে 273 কেলভিন, তাহলে T1 এখানে লিখলাম 273 কেলভিন। পি কত, P1 মানে হলো এসটিপির যে প্রেশার সেটা 1 ATM। এইবার এসটিপিতে গ্যাসের আয়তন বলে দিয়েছে কত না 273 সেমিকিউ, তাহলে V1 সমান লিখলাম 273 সেমিকিউ। এইবার বলছে যে কত চাপে, অর্থাৎ P2টা বের করতে বলছে, কত চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে T2 সমান কত হবে 27 প্লাস 273, কারণ আমরা কেলভিনে করছি তাহলে এটা হবে 300 কেলভিন। 300 কেলভিন 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসটি 300 সেমিকিউ আয়তন অধিকার করে, তার মানে V2 যেটা সেটা 300 সেমিকিউ আয়তন অধিকার করে। তাহলে আমাদের এই চাপটা বের করতে হবে P2টা। তাহলে আমরা জানি কি চার্লস ও বয়েলের যে সমন্বয় সূত্র আছে সেটা কি P1 V1 ইকুয়াল টু P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এই ফর্মুলা P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এই ফর্মুলাতে বসিয়ে দিলে আমরা P2র মানটা পেয়ে যাব। দেখো P1 এর মান 1, V1 এর মান 273 বাই T1 এর মানও 273 সমান P2র মান কত, P2 বের করতে হবে। V2র মান কত দেখো 300, তাহলে 300 বাই T2র মান কত না এটাও 300। খুব ইজি ক্যালকুলেশন দিয়ে দিয়েছে, 300 কেটে গেল, এদিকে 273 কেটে গেল, তাহলে P2র মান কত হলো না এই শুধু 1 ATM। তাহলে কত চাপ না 1 ATM, এটাই হলো অ্যান্সার। এইরকম তোমাদের পরীক্ষাতে এবার ডেটা চেঞ্জ করে দিয়ে ঘুরিয়ে আসতে পারে, এনটিপি এসটিপি দিয়ে দিতে পারে, এসটিপির জায়গায় এনটিপি দিয়ে দিতে পারে, বা এখানে একটা টেম্পারেচার দিয়ে দিতে পারে কোনো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 500 সেমিকিউ গ্যাসের আয়তন, এইরকমভাবে আলাদা আলাদা ডেটা দিয়ে দিতে পারে। তারপর দেখো 3 নম্বর প্রশ্নটা বলছে কি সমান ভরের দুটি আদর্শ গ্যাস, একটা এ ও একটা বি, একই চাপ ও উষ্ণতায়, তাহলে কি কি একই আছে দেখো চাপ, উষ্ণতা এবং সমান ভর, মানে দুজনের ভরও একই, পৃথক আয়তনের পাত্রে রাখা হলো বা রাখা আছে। এদের মোলার ভরের অনুপাত 2:1 হলে আয়তন অনুপাতটা কত, আয়তন অনুপাতটা বের করতে হবে। তো দেখো আমরা কিভাবে বের করব, মোলার ভর যেহেতু আছে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, PV ইকুয়াল টু NRT। এইবার মোলার ভর মানে N এর জায়গায়, মোলের জায়গায় N সমান W/M RT, এইটা দিয়ে দেব। এবার দেখো সমান ভর মানে ডাব্লুটা যেটা এটাও সেম, দুজনের ক্ষেত্রে একই, ডাব্লুটা এর ক্ষেত্রে এ গ্যাসের ক্ষেত্রে বি গ্যাসের ক্ষেত্রে দুটো গ্যাসের ক্ষেত্রে একই। তাহলে কি কি একই দেখো, একই চাপ ও উষ্ণতা মানে পিও একই, টিও একই, ডাব্লুও একই, আর যেহেতু ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক, তাহলে এটাও সবার ক্ষেত্রে একই। তার মানে আলটিমেটলি এই ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে বলো তো, ভি সমানুপাতিক 1/m, এইটা হয়ে যাচ্ছে। এবার যদি দুটো গ্যাসের ক্ষেত্রে ধরি, মানে একটা VA আর একটা VB, তাহলে কি হবে VA সমানুপাতিক 1/ma, আর আরেকটা যেটা গ্যাস VB সমানুপাতিক 1/mb, তাহলে এটাকে কম্বাইন করলে কি হবে VA/VB যদি করি তাহলে হয়ে যাবে কি ইকুয়েশনটা VA/VB সমান MB/ma। দেখো ভি এর জায়গায় MA হবে, মানে নিচে MA আছে, ভি এর সাথে নিচে MA আছে, আর ভিবির সাথে নিচে MB আছে, যেহেতু নিচে VB তাই উপরে MB চলে গেল। তার মানে আলটিমেটলি এই ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম
এখান থেকেই আমরা বলে দিতে পারবো যে এদের আয়তন অনুপাত। আয়তন অনুপাতটা আর কিছুই নয়, VA বাই VB সমান মোলার ভরের যে অনুপাত MB বাই MA। তাহলে MB মানে কত, এটা 1/2। তাহলে VA বাই VB সমান হবে 1:2 বা 1/2। বোঝা গেল? এটা লিখে দেবে 1/2। কেন না, এটা 2:1 ছিল প্রথমটার, 2 আর দ্বিতীয়টা 1 ছিল, তাই এখানে হয়ে যাবে উল্টে যাবে, প্রথমটা 1 হবে, দ্বিতীয়টা 2 হবে। এটাই হলো অ্যান্সার। তারপর দেখো রাসায়নিক গণনা থেকে কি কি অঙ্কগুলো পরীক্ষাতে আসতে পারে। বলছে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড স্বচ্ছ চুন জলে চালনা করলে 200 গ্রাম CaCO3 উৎপন্ন হবে। তাহলে আগে বিক্রিয়াটা লিখতে হবে, রাসায়নিক গণনার অঙ্ক করতে গেলে বিক্রিয়াটা লিখতে হবে এবং ব্যালেন্স করতে হবে। এই দুটো কাজ যদি ঠিকঠাক করতে পারো তাহলে 50%-এর বেশি অঙ্ক কিন্তু তোমরা ঠিকঠাক করে নিলে। কত গ্রাম কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইড স্বচ্ছ চুন জল, চুন জলের সংকেত কি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2। এইটা চালনা করলে বলছে কত গ্রাম CaCO3 উৎপন্ন হবে। তাহলে CaCO3 প্লাস হচ্ছে জল উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা তোমাদের জানতে হবে। দেখো এই বিক্রিয়াতে ব্যালেন্স করা আছে, দেখো বাম দিকে ক্যালসিয়াম একটা, ডান দিকেও একটা আছে, বাম দিকে কার্বন একটা, ডান দিকেও কার্বন একটা আছে, বাম দিকে অক্সিজেন আছে 4টে, ডান দিকে দেখো 3 + 1 4টে, হাইড্রোজেন আছে 2টো, হাইড্রোজেন আছে 2টো। তাহলে কোনো অসুবিধা নেই, ব্যালেন্স যেহেতু করা আছে অর্ধেক কাজ তাহলে আমাদের হয়ে গেছে। শুধু এই তীর চিহ্ন জায়গায় তোমরা এটা দিয়ে দেবে সমান চিহ্ন। এইবার কার্বন ডাই অক্সাইডকে মোলার ভরে ভাঙতে হবে, যেহেতু আমাদের কার্বন ডাই অক্সাইডটা প্রশ্নে বলা আছে। তো কত গ্রাম কার্বন ডাই অক্সাইড, তো কার্বন ডাই অক্সাইডকে মোলার ভরে ভাঙলে কি হবে, কার্বনের 6 তাহলে ভর সংখ্যা হয় 12 প্লাস অক্সিজেনের 8 মানে 16, 16 × 2 তার মানে কত 32। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো কত 44। এটা হবে 32 + 12 তাহলে 44। এই যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড স্বচ্ছ চুন জলে চালনা করলে কত গ্রাম CaCO3 পাচ্ছি এটা দেখে নাও। দেখো CaCO3 এটা সম্ভবত 100 হবে। দেখো ক্যালসিয়ামের 20 পারমাণবিক ক্রমাঙ্ক মানে ভর সংখ্যা হচ্ছে 40 প্লাস কার্বনের 6 মানে 12 প্লাস অক্সিজেনের 16 × 3 48। তাহলে এটা হয়ে যাবে কত 48। তাহলে 48 আর 2 50, 50 60 40 100। তাহলে এটা হয়ে গেল 100 গ্রাম। তাহলে এখানে আমাদের বলেছে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড স্বচ্ছ চুন জলে চালনা করলে 200 গ্রাম CaCO3। আমরা 44 গ্রাম থেকে পাচ্ছি 100 গ্রাম, মানে 100 গ্রাম পাই 44 গ্রাম থেকে। তাহলে এইভাবে লিখবে 100 গ্রাম CaCO3 পাই 44 গ্রাম CO2 থেকে, 1 গ্রাম CaCO3 পাই কত 44/100। আর কত গ্রাম বলা আছে, এখানে বলা আছে 200 গ্রাম, বলা আছে 200 গ্রাম CaCO3 তৈরি হবে। তাহলে 200 গ্রাম কি হবে, 200 গ্রাম CaCO3 × 200। তাহলে এটা কাটবে 2, তাহলে 8 8 88 গ্রাম থেকে, মানে জাস্ট এর ডবল, 44-এর ডবল হয়ে যাবে 88 গ্রাম থেকে। এটাই হলো অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখো, বলছে 40 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন। তাহলে আগে সোডিয়াম হাইড্রক্সাইডের সংকেতটা আমাদের জানতে হবে NaOH, এবং তারপরে এর সাথে সালফিউরিক অ্যাসিড মেশাচ্ছি, তো এই বিক্রিয়াটা আগে জানতে হবে। সোডিয়াম হাইড্রক্সাইড তার সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস উৎপন্ন হয় কি না জল উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা আগে তোমাদেরকে জানতে হবে। তারপর সেকেন্ড কাজ কি না ব্যালেন্স করতে হবে। বাম দিক ডান দিক মেলাও, আগে হাইড্রোজেন আর অক্সিজেন বাদ দিয়ে, ব্যালেন্স করার নিয়ম বলে দিয়েছি, হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে হচ্ছে ব্যালেন্স করতে হবে। দেখো বাম দিকে সোডিয়াম একটা আছে, ডান দিকে 2টো, তাহলে এখানে 2 দিয়ে দিলাম, তাহলে 2টো সোডিয়াম হয়ে গেল। তারপর দেখো সালফার আছে একটা, তাহলে কোনো অসুবিধা নেই। এইবার দেখো অক্সিজেন এদিকে আছে কটা, 2টো প্লাস 4টে 6টা, এদিকে আছে 4টে আর একে 5টা আছে, তাহলে এখানে 2 দিয়ে দিলে 6টা হয়ে গেল। এইবার দেখো হাইড্রোজেনটা দেখো বাম দিকে আছে 2টো প্লাস 2টো 4টে, এখানে দেখো 2 × 2 গুণ করলে 4টে, তার মানে অলমোস্ট সব ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এইবার এই তীর চিহ্নটাকে সরিয়ে দিয়ে আমরা লিখতে পারি সমান চিহ্ন হলো।
এইবার বলছে কি না, যে যে ডেটাগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে সেগুলোকে আন্ডারলাইন করো। সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH, এইটাকে আমাদেরকে ভাঙতে হবে কিসে না মোলার ভরে ভাঙতে হবে। এটাকে ভাঙলে কি হয়ে যাবে দেখো, NaOH সোডিয়ামের হচ্ছে 11, তাহলে এর ভর সংখ্যা হয় 23 প্লাস অক্সিজেনের ক্ষেত্রে 8 মানে তার ডবল হয় 16, আর হাইড্রোজেনের 1 আমরা জানি। এইটা করে কিন্তু শুধু লিখলে হবে না, তার আগে যে 2 আছে এটাও কিন্তু আমাদেরকে দিতে হবে, তা না হলে কিন্তু ক্যালকুলেশন ভুল হয়ে গেল। তাহলে এটা দেখো কত হলো, 23 আর 17 যোগ করলে হচ্ছে কত, 23 আর 17 20 30 40 হচ্ছে, 40-এর সাথে 2 গুণ, তাহলে এটা হলো কত 80। এই যে 80 গ্রাম NaOH, এইটাকে প্রশমিত করতে আমাদের কত গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগছে। সালফিউরিক অ্যাসিডটাকে এবার আণবিক ভরে ভাঙতে হবে। তো সালফিউরিক অ্যাসিড আমরা জানি হাইড্রোজেনের কত হাইড্রোজেনের 1, তাহলে 2 × 1 প্লাস সালফারের কত সালফারের 32 প্লাস হচ্ছে অক্সিজেনের 16 × 4, তাহলে এটা করলে হবে আলটিমেটলি 98। দেখো 2 2 4 32 আর 2 34 আর 64 আর 64, তাহলে 8 6 3 9 98। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপার কি না 40 গ্রাম 80 গ্রামকে প্রশমিত করতে লাগে 98 গ্রাম, তাহলে 40 গ্রামকে প্রশমিত করতে জাস্ট হাফ লাগবে। ক্যালকুলেশন করার দরকার নেই, মুখে মুখে বেরিয়ে আসছে, তবুও যে প্রসেসে ক্যালকুলেশন তোমাদের করতে হবে সেটা দেখিয়ে দিই না। 80 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 লাগে। এবার 1 গ্রাম করতে কত আর 40 গ্রাম করতে কত, তাহলে 1 গ্রাম NaOH-কে প্রশমিত করতে লাগে 98/80, আর বলা আছে কত 40 গ্রাম, তাহলে 40 গ্রাম প্রশমিত করতে হবে ইন্টু 40, তাহলে 2 হবে 98/2, তাহলে এটা কত হবে 2 দিয়ে কাটলে 4 2 8 9 1 18 9 2 18 মানে 49 গ্রাম। এটাই হলো অ্যান্সার, 49 গ্রাম। বোঝা গেল? এই রকম তোমাদের কিন্তু বিক্রিয়াগুলো আগে জানতে হবে এবং পরমাণু ক্রমাঙ্ক তো অবশ্যই জানতে হবে। তারপরে দেখো 3 নম্বর যে কোশ্চেনটা বলছে 150 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে কত গ্রাম চুন ও কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। দেখো এখানে কিছু ডেটা দেওয়া আছে কিন্তু সেটা সাংকেতিক আকারে দেওয়া নেই, বাংলায় লেখা আছে তাদের নাম দিয়ে। চুনা পাথর, এবার চুনা পাথরের সংকেত তো আমাদের জানতে হবে। চুনা পাথরের সংকেত হলো CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। এটাকে উত্তপ্ত করলে বলছে কত গ্রাম চুন ও কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের তো আমরা সবাই জানি সংকেত CO2, কিন্তু চুনের সংকেতটা একটু গোলাতে পারে, কিন্তু গোলালে হবে না, এটা হবে ক্যালসিয়াম অক্সাইড হলো চুনের সংকেত। তো এই গেল বিক্রিয়াটা লেখার পর ব্যালেন্সটা আছে কিনা দেখে নাও। ক্যালসিয়াম একটা, কার্বন একটা আর অক্সিজেন 3টে, এদিকে 2টো প্লাস 1টা 3টে, তাহলে ব্যালেন্সগুলো করে দেওয়া আছে, তাহলে কোনো চাপ নেই, শুধু সমান তীর চিহ্নের জায়গায় এটা সমান বসিয়ে দাও। এইবার ক্যালসিয়াম কার্বনেটকে আণবিক ভরে ভাঙো। ক্যালসিয়ামের 40, কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 × 3, এইটা করলে হবে কত 98। এই যে 98টা হলো, এটা করলে সম্ভবত 100 হবে। দেখো 48, এটা 12, এটা 40, তাহলে 40 40 80 90 100 না 100, তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে করলে হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম চুন পাচ্ছি। চুনটা আগে দেখে নাও, চুনের আণবিক ভরে এটাকে ভাঙো ক্যালসিয়াম অক্সাইডের এটা হবে 40 প্লাস অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে 16, তাহলে 40 50 56 গ্রাম, মানে দুটো অঙ্ক এখানে আছে। তাহলে 100 গ্রাম CaCO3 থেকে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বা চুন পাই। ক্যালসিয়াম অক্সাইড বা এখানে লিখে দাও চুন পাই। এবার বলছে 150 গ্রাম থেকে, তাহলে 100 গ্রাম থেকে 56 গ্রাম পাই, 1 গ্রাম থেকে হবে কত 56/100, আর 150 গ্রাম থেকে তাহলে 56/100 × 150, এইটাই কি কাটাকাটি করলে হয়ে যাবে
56 ইন্টু 15 করবে, তাকে এবার 10 দিয়ে ভাগ করবে। এইটা কাটাকাটি করে কত অ্যান্সার এসছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। 56 ইন্টু 15 করবে, তাকে 10 দিয়ে ভাগ করবে, কত অ্যান্সার এসছে কমেন্ট করে জানাবে। এটা 1 নম্বর উত্তর, কত গ্রাম চুন পাওয়া গেল। এইবার দেখো কার্বন ডাই অক্সাইড কত গ্রাম পাওয়া যাবে, সেইটা দ্বিতীয় স্টেপ যেটা, এটা মুছে দিলাম। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এবার দেখো কত গ্রাম চুন পাওয়া যাবে, কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। তাহলে কার্বন ডাই অক্সাইডকে আণবিক ভরে ভাঙলে কত হবে, 12, আর এটা হচ্ছে কত 32, তাহলে 44 গ্রাম। তাহলে 100 গ্রাম একই রকমভাবে লিখবে CaCO3 থেকে 44 গ্রাম CO2 পাই, এটা হলো। এইবার 1 গ্রাম CaCO3 থেকে 44/100, এইবার বলছে কি না 150 গ্রাম, তাহলে 150 গ্রাম থেকে ইন্টু 150, একই রকমভাবে 44 ইন্টু 15/10। এই ক্যালকুলেশনটা করেও কিন্তু তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে যে 44 ইন্টু 15 মানে কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম পাচ্ছি আর ক্যালসিয়াম অক্সাইড চুন কত গ্রাম পাচ্ছি। এই দুটো কিন্তু অ্যান্সার কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।